দর্শক স্বাগত জানাচ্ছি একাত্তরের মুখোমুখি অনুষ্ঠানে। সাথে আছি আমি শফিক আহমেদ। সাম্প্রতিক পরিস্থিতি নিয়ে আজ আমরা কথা বলবো। আমাদের সাথেও একাত্তরের স্টুডিওতে উপস্থিত আছেন প্রধান উপদেষ্টা নোবেলজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূসের প্রেস সচিব, অন্তর্বর্তী সরকারের মুখপাত্র জনাব শফিকুল আলম। আপনাকে স্বাগত। একই সাথে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির কেন্দ্রীয় কমিটির প্রান্তিক জনশক্তি উন্নয়ন বিষয়ক সহ সম্পাদক অর্পণা রায় দাস, তিনি একই সঙ্গে বাংলাদেশের পূজা উদযাপন ফ্রন্টের সভাপতি হিসেবে কাজ করছেন দীর্ঘদিন ধরে। অর্পণা রায়, আপনাকে স্বাগত একাত্তর স্টুডিওতে। মূলত আজ আমরা কথা বলতে চাই বাংলাদেশের সনাতন ধর্মাবলম্বীদের অনেক ঘটনা প্রবাহ নিয়ে। বাংলাদেশে কতটুকু ঘটছে, আপনারা নিজেরা কতটুকু সেটিতে অ্যাফেক্টেড হচ্ছেন, আক্রান্ত হচ্ছেন, সেটি আজকে আপনারা বলবেন। আপনি বলবেন আপনার কমিউনিটির, আপনার ধর্ম অবলম্বী এবং আপনার কমিউনিটি সম্পর্কে। একই রকমভাবে প্রধান উপদেষ্টার, যেহেতু সরকারে একেবারে প্রধান জায়গার প্রধান মানুষ এখানে উপস্থিত আছেন, তার কাছ থেকে আপনার যদি প্রশ্ন থাকে আপনিও করতে পারবেন। একই রকমভাবে আপনিও তাদের কাছ থেকে, অর্থাৎ সনাতন ধর্মাবলম্বীদের কাছ থেকে সরকার কী ধরনের সহযোগিতা বা কি চেয়েছে, সেভাবে ঠিক করছে কিনা, সেটিও আপনি বলতে পারেন আজকের এই অনুষ্ঠানে। তো শুরুতে আমি জানতে চাই যে আমরা বাংলাদেশের গণমাধ্যমে যারা কাজ করি, আমরা তো এখানকার খবর সংগ্রহ করি মাঠে গিয়ে। এখন পর্যন্ত ভারতে প্রকাশিত যতগুলো পত্র পত্রিকা, টেলিভিশন, তারা বাংলাদেশের সংখ্যালঘু সনাতন ধর্মাবলম্বী নিয়ে যতগুলো সংবাদ প্রচার করেছে, তার প্রায় বেশিরভাগ অসত্য এবং মিথ্যা, রিউম্যান স্ক্যানের প্রতিবেদন অনুযায়ী। আপনারা কি ব্যর্থ হয়েছেন? এই সরকার কি তার সমস্ত রাষ্ট্রযন্ত্র ব্যবহার করে এই ধরনের একটি অপপ্রচার, ধর্ম যেটি সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ এবং সেন্সিটিভ ইস্যু, সেটিকে সরকার বন্ধ করতে পারেনি শুরুতে? না, এটা যদি আপনারা আমাদের ব্যর্থতা হিসাবে দেখেন তাহলে এটা ভুল বলা হবে। এটা ইন্ডিয়া কিন্তু এটা আজকে করছে না। ইন্ডিয়ার এই জিনিসটা অনেক পুরনো একটা অভ্যাস। আমি ইন্ডিয়ার মিডিয়ার কথা বলছি। ইন্ডিয়ার মিডিয়ার এটা একটা পুরনো অভ্যাস, তারা অনেক বছর ধরে এটা করছেন এবং এই করাটা খুবই অর্কেস্ট্রেটেড ওয়েতে ওনারা করেন। এবং এটা হয় কি, ওদের একটা ক্লিক বেট জার্নালিজমের একটা বড় একটা ইকোস্ফিয়ার ওইখানে আছে। সেই জিনিসটা ওনারা ওইখানে থ্রাইভ করছে দিনকে দিন। একটা আপনি দেখবেন যে অনেক নাটক করে করে ওরা নিউজগুলো পরিবেশন করেন, বা যেই একটা জিনিসের যেটা এক্সট্রিম পয়েন্টগুলো সেটাই বলেন, ফ্রিঞ্জ ইস্যুগুলো সামনে এসে পড়ে। তো ফলে ওইটা জার্নালিজম হয় না, ওইটা একটা এন্টারটেইনমেন্টের মতো হয়। এখন এটাকে আপনি কিভাবে কাউন্টার করবেন, এটা একটু বড় কথা। কাউন্টারের বিষয় হচ্ছে যে আমরা যদি কাউন্টার করতে চাই, সেই ক্ষেত্রে আমার যেই লোকবল লাগবে সেটা আমার নাই। কিন্তু আপনি নিজেও তো দীর্ঘদিন, না, আমরা এটা একজনে এটা পারবে না। এটার যেটা লাগে আপনি জানেন না, সেটা হচ্ছে যে আপনার ম্যাসিভ একটা 200-300-500 জনের একটা অফিস লাগবে। আপনি প্রতিনিয়ত এটা, এবং এটা দিলেও যে ওরা শুনবে তা না। আপনি তো ডিটারমাইন্ড যে আমি আপনার নামে মিথ্যা কথা ছড়াবো। আমরা কি করছি, আমরা যেটা বলেছি ওদেরকে সবাইকে, আমি নিজে 15-20টা, একটু আগে আমি এই যে নিউ ইন্ডিয়ান এক্সপ্রেসকে আমি সাক্ষাৎকার দিলাম। তা আমি তো সবাইকে ডাকছি যে আপনারা আসেন, 1 ঘন্টায় আমি আপনাদেরকে ভিসা দিচ্ছি, আপনি আসেন। এবং খুব কলকাতার থেকে ঢাকায় আসতে তো অত খরচ হয় না, কিন্তু তারপরে তো ওনারা আসতেন। ওনারা তো আসলে সত্যটা কাভার করতে চাচ্ছেন না, উনি মিথ্যা পরিবেশনটা করতে চাচ্ছেন। এই মিথ্যা পরিবেশন করতে হলে যেই পরিমাণ দূরত্ব তৈরি রাখতে হয়, সেই দূরত্বে উনি আছেন। কাছে আসলে তো উনি সত্যটা দেখে ফেলবেন। তখন হয় কি, নিজেও অনেক ক্ষেত্রে তখন সত্যটা ওনার মিথ্যাটা বলতে ভয় হবে, বা এটা উনি চাবেন না। তা আমরা যেটা করেছি, আমাদের যেটা পলিসি প্রথম থেকেই ছিল, আমরা একটা ওপেননেস করেছি। একদমই তুমি আসো, আমারে দেখো, দিস ইজ আমি। আমার এখানে যে আইসোলেটেড ইনসিডেন্ট হচ্ছে না, আমি তো অস্বীকার করছি না, আইসোলেটেড ইনসিডেন্ট হয়েছে। কিছু কিছু হিন্দু মন্দিরে অ্যাটাক হয়েছে, আমি মিথ্যা কথা বলবো কেন? হয়েছে, আমরা এটা অস্বীকার করছি না। বা আপনি সুনামগঞ্জে দেখবেন যে কিছু হিন্দু বাড়িতে অ্যাটাক হয়েছে। এখন এটা যদি আমি অস্বীকার করে, এটা মিথ্যা কথা বলা হবে। কিন্তু ওরা যেইভাবে ফুলিয়ে ফাঁপিয়ে এটা বলছে, তাতে মনে হচ্ছে, এবং আমাকে যে সমস্ত কোশ্চেন করা হচ্ছে, একজন আমাকে কোশ্চেন পাঠিয়েছেন, আচ্ছা দাদা, আপনাদের এখানে তো তালেবান হয়ে গেছে, এটা কতদিন এখানে তালেবান রাষ্ট্র থাকবে? ভয়াবহ জিনিস। তারপরে অনেকে 1938 সাল, মানে দ্বিতীয় বিশ্বযুদ্ধের ঠিক আগে
জুইশ পিপলদের যে অবস্থা হয়েছিল বা সেই সময় সেইটার সাথে তুলনা করছেন। মানে আপনি কি তাহলে কি আপনি তো ইচ্ছা করে সত্যটা শুনছেন না, মানে আপনি শফিক ভাই এখানে বসে আছেন, আপনি যদি কানের তালা দিয়ে রাখেন আর চোখটা বন্ধ করে রাখেন, আমি তো আপনাকে মাইক দিয়েও আপনারে শোনাতে পারবো না। ব্যাপারটা এটা হয়েছে, আমরা বলছি, আমাদের জনগণ বলছে, আমাদের ডায়াসপোরার লোকজন বলছে, কিন্তু তারা তো আসলে আগেই ডিটারমাইন করে রাখছে যে তাই এসে আমার সত্য কথাটা শুনবে না, সে কন্টিনিউয়াসলি মিথ্যা পরিবেশন করবে। আসবো আপনার কাছে। অর্পণা রায়, আপনি নিজে সনাতন ধর্মাবলম্বী মানুষ এবং আপনার এই সনাতনী জাগরণ মঞ্চে বিশেষ করে ইসকনের আপনি শুরু থেকে আপনি ইসকনের সাথে জড়িত, যেখান থেকে ঘটনার শুরু আমরা মানে যেটি বড় আকারে মানে মহামারী ধারণ করেছে বাংলাদেশের, আমরা পাই এক ধরনের তথ্য, পার্শ্ববর্তী দেশ ভারত আর এক ধরনের তথ্য, এবং সেটা উল্টো তথ্য। আপনি বিএনপির কেন্দ্রীয় রাজনীতি করেন, বাংলাদেশের পূজা উদযাপন ফ্রন্টের আপনি সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন। আপনার বাসায় বাড়িতে ক্রানীগঞ্জে সবচেয়ে বড় পূজা উদযাপন মন্দির হয়, আমি নিজেও কয়েকবার গেছি সেখানে। এবারের পুজো মণ্ডপকে এবারের মানে দুর্গাপূজাতে কোথাও কোনো হামলার ঘটনা দুই একটি ঘটেছে বা সেরকম গেল 12, 14, 15 বছরের যে ঘটনা প্রবাহ, এবারে তো সেরকম কিছু ঘটছে না, এবং যে ঘটনাগুলো ভারতে প্রচারিত হচ্ছে গণমাধ্যমে, সেসবকে আপনারা কিভাবে দেখেন? আপনারা কি কোনো জবাব তৈরি করতে পেরেছেন তার বিরুদ্ধে? অবশ্যই, কারণ এই দেশটা তো শুধু মুসলমানের একার দেশ না, আপনার নিজেরও দেশ, আপনার জন্ম এখানে, আপনার বাবার জন্ম এখানে, তো আপনার দাদার জন্ম, তাহলে কেন এই দেশের পক্ষে আপনার জনমত তৈরি করা বা ভারতকে সেটি কাউন্টার করা করছেন? ওই আমরা তো দৃশ্যমান কিছু দেখছি না। আমি কিন্তু প্রতিদিনই কথা বলছি। আমি প্রথমে স্বাগত জানাচ্ছি 71 জার্নালকে আমাকে আমন্ত্রণ জানার জন্য। শফিক ভাই, আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। আমার সাথে আরেক বিজ্ঞ সাংবাদিক বলবো, যেহেতু আমরা সবাই একই ঘরানার, উনিও শফিক ভাই, ওনাকেও আমি শুভেচ্ছা জানাচ্ছি। আজকে একসাথে হতে পেরে ভালোই লাগছে। যেই প্রশ্নগুলো আপনি তুললেন, যে প্রথম থেকে ইসকনের সাথে আমি যুক্ত আছি। ইসকন আসলে একটি সংগঠন, এখান থেকে ধর্মীয় শিক্ষা দেওয়া হয় মানুষ, এখান থেকে হিন্দু ধর্মাবলম্বী যারা আছে, দেখা যাচ্ছে আমাদের হিন্দু ধর্মাবলম্বীদের অনেক কৃপণতা আছে, যেটা পারিবারিক শিক্ষা আসে আমাদের মুসলিম পরিবার থেকে, সেই শিক্ষাটা থেকে বিরত। না, আমি আপনাকে প্রশ্ন করেছিলাম, হ্যাঁ আপনি করেছিলেন, ইসকনের এখন পর্যন্ত কোন নেতাকে হত্যা করা হয়েছে 5 আগস্টের পর থেকে, এবং ইসকনকে কেন্দ্র করে যে ধরনের খবর ছড়াচ্ছে, আমি এটাই আমি বলতেছি, তারা এটা সেই শিক্ষাটা দিচ্ছে। ইসকনের একজন আপনারা বলছেন যে চিন্ময় দাসকে কি অলরেডি বহিষ্কার করা হয়েছে না? কারণ তিনি যখন রাষ্ট্রের প্রশ্ন আসে, দেশের প্রশ্ন আসে, তখন কিন্তু আমরা দেশের দিকটাই আগে দেখব, ব্যক্তির চেয়ে দল বড়, দলের চেয়ে দেশ বড়, এই কথাটা মনে রেখে ইসকন কিন্তু সেটাই করেছে। এবং ইসকনের কোনো আমি বলবো কোনো ইসকন প্রভু বলে তারা নিহত হয়নি বা কোনো হয়নি। হ্যাঁ, বিচ্ছিন্ন কিছু ঘটনা ঘটে, যেটা ভাই বললেন, আমিও বলবো যে আজকে একটি ঘটনা ঘটেছে, এখনও আপনারা জেনেছেন কিনা জানি না। আপনার এটা হলো আমাদের উত্তরে দৌড়, ওখানে একটা নামহট্ট আছে ইসকনের, তাই ইসকনের প্রতি হিংসামূলকভাবে দুর্বৃত্তকারীরা পিছন দিকে আগুন দিয়েছে। কিন্তু আমি সরকারকে ধন্যবাদ জানাই, তারা এটা আগুন নিভাতে, প্রশাসনের মাধ্যমে আগুন নিভাতে সক্ষম হয়েছে। দুর্গাপূজার কথা আসি, আমি দুর্গাপূজায় বলেছিলাম যে 17 বছর আমরা ঠিকমতো দুর্গা উৎসব পালন করতে পারিনি। কলাবাগান মাঠে পূজা করতে দেওয়া হয়নি, ওয়ারি পূজা মণ্ডপে পূজা করতে দেওয়া হয়নি, বিভিন্ন মণ্ডপে আমাদের মূর্তির হাত ভাঙা হয়েছে, নাহলে মন্দিরে আক্রমণ করা হয়েছে। এবারে দুর্গা উৎসব ছিল সাড়ম্বরে, শুধু আমাদের কেরানীগঞ্জের বাড়ি নয়, আপনারা রমনা কালী মন্দির প্রাঙ্গণে দেখেছেন, রমনা কালী মন্দিরের পূজার দায়িত্বে আমি ছিলাম। সেখানে আমাদের এই সরকার আমাকে সার্বিকভাবে সহযোগিতা করেছে। আমি অবশ্যই ডক্টর ইউনূস সহ অন্তর্বর্তীকালীন সরকার সবাইকে আমি কৃতজ্ঞতা জানাচ্ছি। এই কারণে যে আপনাদের আত্মীয় স্বজন আছে, যাওয়া আসা আছে, আপনি অনেকবার গেছেন সেখানে, কিন্তু ভারতের গণমাধ্যমগুলো কি আপনারা কথা বলতে পারেন না বা আপনাদের সাথে কথা বলেন না? তারা কথা বলতে চায় না, কারণ তারা মিথ্যাবাদী।
আমি এই প্রশ্নেই আসতেছি যে আমাদের এই সাড়ম্বরে দুর্গা উৎসবটা দেখে তারা জ্বলছে কেন? আপনার ভারতে দুর্গা পূজায় ভালোভাবে পালন হয়নি, কার্তিক পূজা সেখানেও মূর্তি ভাঙা হয়েছে। পশ্চিমবঙ্গে মমতা নিজেই হিন্দুদের নিরাপত্তা দিতে পারছে না। মোদিবাবু হিন্দুত্ববাদ নিয়ে কথা বলছে, কিন্তু কতটুকু তার দেশের হিন্দুদের সে নিরাপত্তা দিয়েছে? আমি 2 মাস আগে একটা কথা বলেছিলাম যে ওখান থেকে ভারত থেকে ঢিল ছুঁড়ে মৌচাকে বাংলাদেশে, আর সেটাই আমাদের অনেকে উস্কানিতে পাতা ফাঁদে পা রাখে, আর আমরা সেই ফাঁদে পড়ে অনেকে নির্যাতিত হই। এটা কিন্তু আমি 2 মাস আগে বলছিলাম। দেখেন সেই 2 মাসের কিন্তু আপনি কি বলতে চাইছেন যে 4 মাস আগে গেল 5 আগস্ট ছাত্র জনতার গণ অভ্যুত্থানের মুখে শেখ হাসিনা পালিয়ে যখন ভারতে আশ্রয় নেয়, তারপর থেকে ভারতে বসে তিনি এসব করছেন, কলকাঠি নাড়ছেন শেখ হাসিনা 5 আগস্ট পালিয়ে যাওয়ার পর সেখানে বসে তাকে আশ্রয় দিয়েছে মোদিবাবুর খুব কাছের মানুষ, খুব ঘনিষ্ঠ মানুষ, সেটা তার হিসাব। কিন্তু সেখানে আশ্রয় দিয়ে সেই মোদিবাবু শেখ হাসিনাকে নিয়ে আমাদের বাংলাদেশের অস্থিরশীল করে তুলেছে বাংলাদেশটাকে। আপনার শাহবাগে চিন্ময় দাসের নেতৃত্বে যেই আন্দোলনটা হলো, এখানে কি সত্যিকারই সবই হিন্দু ছিল? আমার তো মনে হয় না। এখানে দেখবেন যারা এই যে শেখ হাসিনার প্রেতাত্মারা সারা বাংলাদেশে আনাচে কানাচে আছে। আমি এই কথা বলেছিলাম যে আমাদের সম্পদ আমাদের রক্ষা করতে হবে, কারণ এরা তো এখনো পালাতে পারেনি, তার প্রেতাত্মারা এখনো বাংলাদেশে আছে, তারা আমাদের ডিস্টার্ব করবে। এই সরকারকে তারা ব্যর্থ বুঝাতে চাচ্ছে। ব্যর্থ তো মোদী সরকার। কেন মোদী সরকার ব্যর্থ? তারা কূটনীতিবিদদের আমাদের যেই এম্বাসি সেটা রক্ষা করতে পারে না, তাহলে ব্যর্থ মোদী সরকার আমি বলবো। আমাদের পতাকার অবমাননা করা হয়েছে, আমাদের দূতাবাস নিরাপদ নাই, আজকে আমাদের সার্বভৌমত্বকে হুমকির সম্মুখীন হতে হচ্ছে এই মোদী সরকারের দ্বারা। আসবো আপনার কাছে আলোচনা। শরীফ ভাই, যেহেতু আপনি আন্তর্জাতিক গণমাধ্যমে কাজ করেন, রয়টার্সের মতো জায়গায় এবং এএফপির মতো জায়গায়, যেটি সর্বাধিক গ্রহণযোগ্য সারা বিশ্বে, আরেকটি প্রসঙ্গ আমি এই কেন এই বিষয়টা নিয়ে আসছি যে সাধারণত ব্রিটিশ পার্লামেন্ট, অল পার্টি যে পার্লামেন্ট গ্রুপ আছে, তারা যখন কোনো সভা আয়োজন করে, কোন দেশের বিষয়ে যখন শুনানি করে, তখন আমি এরকম কয়েকটি শুনানিতে ছিলাম, সেখানে নিউজ সংবাদ সংগ্রহ করতে গিয়ে সেটি পেয়েছি। সেসব দেশের পক্ষ থেকে ব্রিটিশ পার্লামেন্টকে কিন্তু পরবর্তী সময় জানানো হয় বা কোনো প্রতিনিধিত্ব করে সেখানে বাংলাদেশের বা সেসব দেশের কেউ, বা সেটা জানতে চায়। অর্থাৎ আমি বলতে চাই যে ইউনাইটেড কিংডমে, লন্ডনে বাংলাদেশের মিশন আছে, তারা কি করছে আসলে এই ধরনের, যখন বাংলাদেশের এই বিরুদ্ধে, আমি একদম সরাসরি বাংলাদেশি বংশোদ্ভূত এমপি বা তাদের অনেক সময় হয় কি, এই পুরো জিনিসগুলো তো অনেক সময় আপনাকে তো জানান দিয়ে করে না। আপনি তো তাকে আপনি ব্লেম করবেন, সেক্ষেত্রে যদি আপনি এটা না জানেন যে আপনি একটা ইউকের একটা কমন সভায় ধরেন একটা হিয়ারিং হলো, বা একটা এটার সাইড লাইনে অনেক হিয়ারিং হলো, তো সেটার জন্য তার বাংলাদেশ এম্বাসিকে সবসময় তারা ডাকে না। আমাদের ডাকলে তো ওনারা বলবেন। বাংলাদেশ এমবাসি কি নিজ থেকে খোঁজ খবর রাখে না? এটা খোঁজ খবর রাখলেও অনেক ক্ষেত্রে তো আপনি যে প্রোটেস্ট করতে পারেন, কিন্তু সে যা বলার সেটা তো বলছে। অনেক ক্ষেত্রে হয় কি, ওই যেই এমপি সে তার নিজস্ব কনস্টিটিউয়েন্সির প্রতি দায়বদ্ধ থাকে। ওই কনস্টিটিউয়েন্সি যদি তাকে ইনফর্ম করে যে এই ঘটনাগুলো, যেমন ধরেন এমন একটা কনস্টিটিউয়েন্সি সেখানে 80% লোকই হচ্ছে হিন্দু, তো তারা তো তাদের কনসার্নগুলো তার মধ্য দিয়ে বলাইতে চায়। তো সেই জায়গাটায় আপনি কি করবেন? আপনি যে প্রোটেস্ট করতে পারেন, ওই একটা মিটিং হচ্ছে, উনি কনসার্নটা রেজ করলেন, তখন আপনি বলবেন যে না, আপনি যে কনসার্ন করছেন এটা অমূলক, এটা একটা ভুল বার্তা দেয় এবং এটা আমাদের অবস্থান এই, আপনি দেখতে পারেন, আপনি তখন এটাকে কিন্তু একটা জিনিস হয় কি, যে সব সময় যে ইউএসের সেনেটর বলেন, ইউএসের কংগ্রেসম্যান বলেন বা ইউকের এমপিরা বলেন, এরা যে সব একদম পারফেক্ট ইনফরমেশন নিয়ে এসে তারপরে যে কথাগুলো বলেন তা কিন্তু না। অনেক সময় দেখা যায় যে লবি গ্রুপগুলো বা প্রেশার গ্রুপগুলো তাদেরকে দিয়ে অনেক কিছু বলায়। হ্যাঁ, এটা ওনারা অনেক সময় এটা খুব ইচ্ছা করেই বলতে চান। হ্যাঁ, যেমন উনি কারেন্টগঞ্জে আছেন,
তো কেরানীগঞ্জের যে বিভিন্ন ধরনের মানুষ, কেরানীগঞ্জে দেখবেন যে অনেক আছেন যে বাউল গান করেন, তো বাউল গানের যে বড় যে খালেক দেওয়ান মালিক দেওয়ান এদের যে বংশধর, এরা যদি আসে, এদের যে কনসার্ন, এটা তো উনি রেস করবেনই এটা। হ্যাঁ, তো ওইখানে ওই ভোটের রাজনীতির আলোকে অনেক কিছু হয়। আমাদের দেখা কথা হচ্ছে যে আমরা আমাদের সত্যটা বলতে পারলাম কিনা। সোফার আমরা আমাদের সত্যটা বলতে পারছি, আমরা জানাচ্ছি কি হচ্ছে, এবং আমাদের যেহেতু ওপেননেস আছে, আমরা তো বারবার বলছি যে আপনারা এসে দেখে যান। তো এটা হয় কি, ওপেননেস থাকলে মানুষ এমনি বুঝে যে না আমি ওইখানে যে কিছু পাবো না, সে তখন ব্যাক অফ করে। মানে আর একদিন বাকি আছে অন্তর্বর্তী সরকারের 4 মাস পূর্ণ হওয়া। 4 মাসে যতগুলো অভিযোগ এসেছে এবং যতগুলো ঘটনা ঘটেছে, এরকম কোনো ডেটা আপনাদের কাছে আছে? সরকারের কাছে আমরা তো জানাচ্ছি কি এমন খুব যে ম্যাসিভ কিছু হয়েছে তা তো না। আমরা তো বারবার জানাচ্ছি কি হচ্ছে, কোথায় হচ্ছে, আমরা একটা ট্যালি করছি, করে দেখাচ্ছি যে দেখেন কি হচ্ছে। এর চেয়ে অনেক আগে অনেক বেশি হয়েছে, কিন্তু আমরা ওইটা কম্পেয়ারও করছি না। আমরা চাই আমাদের সময় যাতে একটা ক্ষুদ্র ঘটনাও না ঘটে। আমরা একটা সৌহার্দ্যপূর্ণ পরিবেশ চাই। আপনি প্রফেসর ইউনূস বারবার তার বক্তৃতায় বলেছেন যে আমরা একটা বড় ফ্যামিলি, আমাদের মধ্যে একটা ডিফারেন্স থাকতে পারে, ওপিনিয়নের ডিফারেন্স থাকতে পারে, আমাদের অনেক বিষয়ের ডিফারেন্স থাকতে পারে, বাট দিনের শেষে আমরা একটা বড় পরিবারের মেম্বার। আমিও মেম্বার, অর্পণাপাও মেম্বার, আমরা সবাই একটা পরিবারের সদস্য। তো সেখানে তো আর আমরা ওই পরিবারটা তৈরি করতে চাই। ওইটার জন্য এমন একটা এই পরিবারটা তৈরি হলে হবে কি, দিন শেষে আপনার সাথে আমার কথা কাটাকাটি হবে ঠিকই, আপনার অপিনিয়নটা আমি নিব না, বাট আমি কিন্তু আপনি যে ভায়োলেন্সের আপনাকে কিন্তু অ্যাটাক করব না ভায়োলেন্টলি। হ্যাঁ, তখন আমাদের মধ্যে যেটা হবে ডিবেট হবে, কিন্তু আমাদের মধ্যে কোনো এনিমি, আপনাকে আমি এনিমি করলে আমি তখন তাকে আপনার এগেনস্টে ভায়োলেন্সের কে আমি রিসোর্ট করি, যে ভায়োলেন্স দিয়ে। আপনি বলতে চান যে দুই দেশের মধ্যে যদি কোনো বিষয় থাকে সেটি আলোচনার মাধ্যমে সমাধান করা, এবং বিশেষ করে না আমি এটা আমাদের কমিউনিটির কথা বলছি, আমি দেশেরটা আমি পড়ে, এটা হলো আমাদের যে কমিউনিটি আছে, আমাদের তো অনেক ধরনের কমিউনিটি আছে। আপনি যে মুসলমান সমাজের মধ্যে বলেন, এর মধ্যে কি বিভিন্ন আছে না, অনেকে সুফি পালন করে, অনেকে মাজারে যায়, অনেকে গান শুনে, আমাদের মধ্যে অনেক শিয়া আছে, শিয়া আছেন, অনেকে সুন্নি আছেন, অনেক ধরনের, তো লালনপন্থী আছেন না, অনেক ধরনের, অনেক একটা বড় আমব্রেলার নিচে অনেক আমরা চাচ্ছি যে সবাই যাতে একটা ভালোবাসার মেলবন্ধনে থাকে। অবশ্যই আমাদের মধ্যে ডিবেট হবে, অবশ্যই আমাদের মধ্যে ডিফারেন্স থাকবে, বাট দিন শেষে যেন আমরা একটা ট্রু বাংলাদেশ তৈরি করি। এই যে ভারতের নেতিবাচক খবর, ভারতের ভিসা, মানে বাংলাদেশিদের ভিসা ভারতে যাওয়ার ক্ষেত্রে বিধিনিষেধের আপনার কমিয়ে দেয়, একেবারে কম, মানে এখন প্রায় নাই বললেই চলে, এতে বাংলাদেশের ক্ষতি হচ্ছে না ভারতের ক্ষতি হচ্ছে? কিন্তু আপনাদের তো ওখানে আত্মীয় স্বজন আছে, যাওয়া আসা ছিল নিয়মিত, এখন কি হয়? এতে ভারতের ক্ষতি হচ্ছে আমি বলবো, কারণ ভারত, এই যে শুভেন্দু বারবার বলছে যে আমাদের বাংলাদেশকে নাকি সবই দিয়ে দিচ্ছে, তারা কি আমাদের মাগনা দিচ্ছে? আমাদের টাকা তারা নিয়ে তারপর দেয়, মানে পেঁয়াজ রসুন সে বন্ধ করে দিবে, তুলা রপ্তানি বন্ধ করে দিবে, সব বন্ধ করে দিবে। তা বন্ধ করলে কি আমাদের ক্ষতি? যেহেতু এখন চারিপাশে আমাদের আরও দেশ আছে, সেই সব দেশ থেকে আমরা আনবো, কিন্তু তারা কি করবে? তাদের ভিক্ষা থালা নিয়ে ঘুরতে হবে। আপনি দেখেন এখন ভারতের প্রায় হসপিটালগুলো তালা ঝুলছে, হোটেলগুলো তালা ঝুলছে। এই যে এই মাসটা আসলে সামনে রমজান মাস, এই মাসে নিউ মার্কেটগুলোতে ভিড় থাকে বাংলাদেশ দ্বারা, এবং বাংলাদেশিরা সেখান থেকে শপিং করে নিয়ে আসে, এবং বাংলাদেশি দোকানদাররাও সেখান থেকে নিয়ে আসে কাপড় চোপড় কিনে। তারা যে বারবার বলছে যে ভিসা বন্ধ করে দিলে আমাদের ক্ষতি তো তাদের হবে, এটা কি শুভেন্দুবাবু দেখছে না? তিনি আসলে চেষ্টা করছে মোদিবাবুকে খুশি করে তার জায়গাটাকে পোক্ত করা, কারণ তিনি তো অন্য দল থেকে আসছে, তিনি তো মোদিবাবুর দলের না, তিনি তার নারদা কেলেঙ্কারি থেকে রক্ষা পাওয়ার জন্য এই সরকারের কাছে আসছে। তাই অনবরত সে বাংলাদেশকে গাল দিয়ে যাচ্ছে, বাস দিয়ে যাচ্ছে। আপনি গতকালকেও তো আমাদের একটা মানুষ খুন হয়েছে, কই এটার জন্য তো কিছু বললো না শুভেন্দুবাবু? বর্ডারে একজন খুন হয়েছে। এভাবে আমরা গত 15 বছর
আমাদের 12 দিন অন্তর অন্তর ফেলানি সহ 12 দিন অন্তর অন্তর আমাদের বাংলাদেশের মানুষের লাশ ঝুলতো। কই অন্য দেশের তো লাশ ঝুলেনি। তাহলে এটা কি বলবো, ভারত শুধু চেয়েছে সেই, আমার শফিক ভাই সুন্দর বলেছেন যে এই হিন্দুদের উপর নির্যাতনটা আজকে থেকে না, এটা বহুকাল আগে থেকে যুগ যুগ ধরে হচ্ছে। শুধু হিন্দু নয়, আপনি দেখেছেন এই 15 বছর এই শেখ হাসিনাকে তারা সহায়তা করে আমাদের সকল ধর্মের মানুষের উপর নির্যাতন করেছে। তারা ধর্ম নিয়ে রাজনীতি করছে। আজকে এই সনাতন ধর্মাবলম্বীদের উস্কানি দিচ্ছে চিন্ময় দাসকে দিয়ে, এবং সেটা চাচ্ছে যে সাম্প্রদায়িক দাঙ্গা লাগানো যায় না। তার কারণ আছে, আপনি দেখবেন ভারতে রাজনীতি যখন ক্রাইসিস শুরু হয় তখন তারা দাঙ্গা সৃষ্টি করে, মুসলিম এবং হিন্দু ভাইদের মধ্যে একটা দাঙ্গা সৃষ্টি করে। সেটা কিন্তু বাংলাদেশে নাই। বাংলাদেশের মানুষ একটা বাগান, আমি বলবো বাংলাদেশ আমাদের একটা বাগান, সেখানে আমাদের বিভিন্ন জাতি হলো আমাদের এক একটা ফুল গাছ। হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, মুসলিম, নৃগোষ্ঠী সবে আমরা একটা বাগানে বসবাস করি। ঈদের দিনে আমরা আনন্দ করি, মুসলিম ভাইরা আমাদের পূজায় আনন্দ করে। এবার 5ই আগস্টের পট পরিবর্তনের পর আমাদের এই সরকার চেয়েছেন যে আমাদের সার্বিকভাবে নিরাপত্তা দিয়ে আমাদের উৎসবটাকে ভালো করার, এবং আমি এই বিজয়ে দেখেছি আমাদের মেয়েরা স্বাধীনভাবে এবার বিজয় উৎসব পালন করছে। যে বিজয়ের সময় যে মূর্তি বিসর্জন দিতে গেলে একটা দুর্ঘটনা ঘটতো এই 15 বছর বিগত দিনে, এবার কিন্তু সুন্দরভাবে বিসর্জন হয়েছে, কোনো ঝামেলা হয়নি। আমি দেখেছি, আপনারা দেখেছেন যে তাদের দ্বারা আমাদের বাংলাদেশ বারবার শোষিত হচ্ছে। দেখেন আমাদের বাংলাদেশ থেকে তারা সব নিয়ে গিয়েছে। আমাদের বাংলাদেশের এখন তাদের গাত্রদাহ কি, যে শেখ হাসিনা ওখানে আশ্রয় নিয়েছে, বাংলাদেশ থেকে আরও কিছু তার চুক্তি হয়েছিল ওই মোদিবাবুর, সেই চুক্তি সম্পূর্ণ করতে পারেনি। তাই এখন কি করো যে ওখানে ঝামেলা লাগাও। প্রথমে দেখেন ছাত্রদের মধ্যে ঝামেলা সৃষ্টি করেছে, এটা কিন্তু একটা লক্ষণীয় বিষয়। কলেজে হ্যাঁ শফিক ভাই, আপনি যেহেতু মানে আমি আসলে প্রধান উপদেষ্টার প্রেস সচিব বা ডক্টর নোবেলজি ডক্টর মোহাম্মদ ইউনূসের মুখপাত্র, এর বাইরেও আপনার অনেকগুলো জিনিস জানা আছে। যে 2010 সালে 52 দফার একটা মানে কমিউনিকি, জয়েন্ট কমিউনিকি হয়, এবং এ পর্যন্ত ভারতের সাথে সম্পাদিত যতগুলো চুক্তি সেটি আপনি 2008 সাল থেকে 2024 সালের 5 আগস্টের আগ পর্যন্ত এই যতগুলো চুক্তি হয়েছে, চুক্তিগুলো তো সাধারণত সংসদে বা সংসদের বাইরে উপস্থাপন করা কোথাও তো কেউ জানে না। বারবার সেটি দাবি উঠলেও তৎকালীন এই পতিত স্বৈরাচারী সরকারের প্রধান বা তাদের পররাষ্ট্রমন্ত্রী কোথাও কোনো তথ্য দেয়নি। আপনারা কি দিতে পারবেন এই ভারতের সাথে বাংলাদেশের সম্পর্ক? এক ধরনের ট্রান্সপারেন্সি যেহেতু রাখছি, আপনারা দেখবেন, আমরা তো অলরেডি দেখেছেন যে আমরা যে একটা ন্যাশনাল রিভিউ কমিটি করেছি, তারা তো অলরেডি বলছে যে ভারতের সাথে যে আদানির যে চুক্তিটা সেটা নিয়ে তারা রিভিউ করছে, এবং সেই আলোকেই অনেক সময় হয় কি চুক্তিগুলো তো আপনার লিগাল যদি সেরকম জ্ঞান না থাকে ইন্টারন্যাশনাল এই সমস্ত চুক্তি বুঝার ক্ষেত্রে, তাহলে হয় কি যে আপনি র্যাশ কিছু ডিসিশন নিতে পারেন, এমন কিছু ডিসিশন যেটা আপনাকে ফিনান্সিয়ালি ইম্প্যাক্টেড করবে। আপনার হয়তো আরবিট্রেশনে গেলেন, এটাকে স্ক্র্যাপ করে দেখালো আপনি হেরে গেলেন, তখন আপনার মিলিয়নস অফ ডলার গচ্চা দিতে হবে। তো সেই জন্য এই ন্যাশনাল রিভিউ কমিটি যেটা করছে সেটা হচ্ছে যে একটা ইন্টারন্যাশনাল ল ফার্মকে আমরা হায়ার করছি এই আদানির ক্ষেত্রে। অন্যান্য চুক্তির ক্ষেত্রে আমি বলতে পারি যে আমাদের সব কিছু নিয়েই আমরা আপনার পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে শুনবেন আপনারা অনেক কিছুই। আমরা সব কিছুতে ওপেননেসটাতে বিশ্বাস করি, ট্রান্সপারেন্সিতে বিশ্বাস করি। একটা কাজ কি অন্তর্বর্তী সরকার শক্তভাবে করে যেতে পারবে, সেটি হচ্ছে পৃথিবীর কোনো সীমান্তে এইভাবে ফেলানির মতো যেটি আপনি ঝুলে রাখা। যতবার মৃত্যু হয়েছে আমরা তো অনেকগুলো প্রোটেস্ট করেছি। আমরা আগে তো ওই প্রোটেস্টটাও হতো না, আমরা তো সরাসরি প্রোটেস্ট করছি। আমাদের পররাষ্ট্র অ্যাডভাইজার বারবার বলেছেন যে না, আপনি যদি মনে হয় যে সে ল ফ্লাউট করছে, সে যাতে এমন একটা কাজ করছে যেটা আইন বেআইনি, তাকে আপনি অ্যারেস্ট করেন, তাকে আপনি ধরে আপনি কিন্তু আপনি সরাসরি হত্যা করবেন কেন, আপনি তাকে মারবেন কেন? ঠিক না, এটা তো একটা দুইটা, মৃত্যুর মিছিল তো অনেক।
তো এইগুলোতে, এবং এটা কি আমাদের ন্যাশনাল ডিগনিটিতেও লাগে যে আমার লোকটা ওইখানে যে আপনি বারবার মেরে ফেলছেন, তো এটা তো আমার ডিগনিটির একটা বিষয় আছে, ঠিক না? আমি এই ডিগনিটির এই বিষয়ে তো আমরা বলছি, এই জন্য বারবার আমরা বলছি যখনই ঘটনা ঘটছে আমরা কিন্তু প্রোটেস্ট লেটারটা দিচ্ছি, প্রোটেস্টটা আমরা করছি। ভারতে আমাদের যারা কূটনীতিক আছে, বাংলাদেশের মানে ভারতে নিযুক্ত বাংলাদেশের যারা কূটনীতিক, তারা কি ঠিকঠাক মতো সরকারের সাথে কথাবার্তা বলা বা তাদের যে চ্যানেল, কূটনীতিক চ্যানেল, সেটি যথাযথ তারা সুযোগ পাচ্ছে? সময় না, কূটনীতিক দিয়ে অনেক কিছু হয় না। আপনি যদি ভাবেন যে একটা লোককে আমি ওইখানে পাঠাইলাম সে অনেক কিছু করে ফেললো, এটা খুব কম ক্ষেত্রে হয়। কূটনীতিকরা যেটা হয় যে আপনার একটা আইডিয়া দিতে পারে ওইখান থেকে যে এইখানে লোকগুলো কি ভাবছে, এখানে লিডাররা কি ভাবছে, সেটার সে একটা ক্লিন একটা আইডিয়া দিতে পারে। কিন্তু ওখানে তো প্রেস মিনিস্টারও আছে বা ছিল, না, তারা কি ওদের ইন্ডিয়ান প্রেস, ইন্ডিয়ান গণমাধ্যম এত বড়, এত ভ্যারাইড যে দুটো গণমাধ্যম কি পাওয়া যাবে না যেটি বাংলাদেশের সত্য ঘটনা বের করে? তো সে নিচ্ছে না, তো আমরা কথা বলছি না, আমার কথা নিচ্ছে। আমি যেই কথাটা বলবো আমি 30 মিনিটের মধ্যে একটা কথা যেটা ওর পছন্দ হচ্ছে সেটাকেই সে লিড করবে, বাকিগুলোকে সে তো সামনেই আনবে না। এটা তো আমরা দেখছি, এটা হচ্ছে ওর একটা দাদাগিরি সুলভ একটা আচরণ, তার অনেক পুরনো, এটা ইন্ডিয়ান মিডিয়ার ক্ষেত্রে। এই জায়গাটা থেকে সে উত্তরণ হচ্ছে না, সে যে ভাবতেছে না যে বর্ডারের ওই পারে বাংলাদেশে একটা অভূতপূর্ব একটা আন্দোলন হয়েছে, একটা ম্যাস জাগরণ হয়েছে, একটা গণ অভ্যুত্থান হয়েছে, সেটা তো তার এটা রেকর্ডিংয়েই নেই, তার চিন্তার মধ্যেই এটা নাই। সে এখনও ইন্ডিয়ান লোকের অনেকের দেখলে মনে হয় যে সে মানে হাসিনার শোকে সে পাথর হয়ে গেছে, ঠিক আছে? যতটা না আমাদের আওয়ামী লীগের যতটা শোক, তার চেয়েও বেশি ইন্ডিয়ার অনেক নিউজ পেপার পড়লে মনে হয় তাদের শোকটা আরও বেশি। তো এই জায়গাগুলো তো আমরা চেষ্টা করছি। তারপরেও আমরা বলি যে ইন্ডিয়ার সাথে আমরা ভালো সম্পর্ক চাই, কারণ ইন্ডিয়া সারা জীবন আমার নেইবার থাকবে। ইন্ডিয়ার সাথে আমার লিঙ্গুইস্টিক, তারপরে পিপল টু পিপল কানেকশন, বিভিন্ন ধরনের ইকোনমিক কানেকশন আমার সারা জীবন ছিল, এখনও থাকবে। এবং এই জায়গাটা আমরা আরও একটু বড় ভালোভাবে চাই, এটা একটা বৃহত্তর পরিসরে চাই, যাতে কিন্তু আমরা বারবার বলছি এটা করতে হবে এইভাবে যে তার সাথে আমার মর্যাদাপূর্ণ সম্পর্ক হয়, সেও আমাকে মর্যাদার সাথে দেখে, আমিও তাকে মর্যাদার সাথে দেখি। আপনি আমার পাশে নেইবার আছেন অনেক বড় লোক, আর আমি হয়তো গরিব, কিন্তু আপনি তো আমার নেইবার, ঠিক আছে? আপনি বলছেন যে সমতার ভিত্তিতে, ন্যায্যতার ভিত্তিতে এই শিশু সম্পর্কটা হওয়া উচিত। আসলে কি ভারতের সাথে বিএনপির আমরা দীর্ঘদিন দূরত্ব দেখেছি। ভারতের কোনো বাংলাদেশে নিযুক্ত রাষ্ট্রদূত গেল 5 আগস্টের আগ পর্যন্ত, অর্থাৎ এক যুগেও বিএনপির সাথে কোনো আলোচনাই করতো না, বসতো না। এবং 2014 সালের একটা নির্বাচনে সুজাতা সিং তিনি বেগম খালেদা জিয়ার সাথে দেখা করার পরে তারপর থেকে সম্পর্ক ভেঙে যাওয়ার মতো পরিস্থিতি হয়েছিল। ও যে ব্যাপার আছে, বিএনপি মানে আমাদের বিএনপি কি চায়, আমাদের দেশটাকে রক্ষা করতে চায়, আর ভারত কি চায় যে আমাদের তাদের দাসত্ব বানাতে, তাই না? তাই এই শেখ হাসিনার সাথে তাদের এই ধরনের চুক্তি হয়, আমাদের দেশ থেকে নিয়ে যাও কিন্তু আমাদের দিতে লাগবে না। কিন্তু বিএনপি কিন্তু সেটা চায় না। 16 আনা দিতে হলে 16 আনা নিতে হবে, সমান সমান হতে হবে। আর যেটা আমাদের জিয়াউর রহমান বলে গিয়েছেন যে ভারত আমাদের প্রতিবেশী হিসেবে বন্ধু হতে পারে, আমাদের প্রভু তো হতে পারে না। তা ওরা চায় আমাদের প্রভু হতে, সেটা বিএনপি মেনে নিতে পারে না। আমাদের তো আত্মসম্মান বোধ আছে, আমাদের বিবেক আছে। যেই কথাটা যখন হিন্দুদের সম্পর্কে অনেকে বলে যে হিন্দুরা হচ্ছে আওয়ামী লীগের ভোট ব্যাংক, কেন হিন্দু আওয়ামী লীগের ভোট ব্যাংক হবে? হিন্দুদের কি বিবেক নাই? বিভিন্ন জায়গায় কি হিন্দুদের ভোটে পাশ করিনি? আমাদের ভোটের অধিকার দিতে হবে, যেটা এই 17 বছর আমরা পাইনি। আমরা এই আশায় আছি যে বর্তমান যে অন্তর্বর্তীকালীন সরকার আমাদের একটি নির্বাচিত সরকার গঠন করে দিবেন, আমাদের ভোটের অধিকার আমরা ফিরে পাবো, আমরা ভোট দিতে পারবো, যেটা আমাদের থেকে কেড়ে নেওয়া হয়েছে, আমাদের স্বাধীনতা কেড়ে নেওয়া হয়েছে। আজকে এখানে কথা বলতে পারছি, আমরা আসবো ভোটের অর্থাৎ নির্বাচন কবে হবে, কিভাবে হবে, সংস্কার কাজ কতটুকু, এগুলো সেসব বিষয়ে যেহেতু প্রধান উপদেষ্টার একেবারেই প্রধান মানুষ আমি বলবো যে মুখপাত্র আছেন, আমরা এই পর্যায়ে আলোচনা করতে চাই মূলত, বা জানতে চাই সরকারের অবস্থান। আসলে যে সরকার দায়িত্ব নেওয়ার আর মাত্র 1 দিন বাকি, 4 মাস, কিন্তু অনেক সময়।
কিন্তু এখন পর্যন্ত কবে নির্বাচন হবে, নির্বাচন কমিশন গঠন হয়েছে, অন্যান্য কমিশনগুলো যেগুলো সংস্কার কমিশন সেগুলো রিপোর্ট অনেকগুলো জমা দিয়েছে, শ্বেতপত্র প্রকাশ হয়েছে, কিন্তু একটার প্রকাশ হচ্ছে না, সেটি হচ্ছে নির্বাচন কবে, সেই তারিখটা কি প্রকাশ করতে কবে করে না, এটা নিয়ে তো আমরা বারবার, আমার মনে হয় এটা নিয়ে আমি কত 50-60 বার বলেছি, নতুন তো কিছু কিন্তু না। এটার আগ্রহ সবার না, মধ্যে। এটা অবশ্যই আগ্রহ আছে, মানুষ অবশ্যই সামনে নির্বাচনটা দেখতে চায়। অনেক অনেক বছর বাংলাদেশের মানুষ ভোট দেয় না, কোটি কোটি লোক ভোট দিতে পারে নাই, তাদের ভোটের অধিকার ছিনিয়ে নিয়েছে, অবশ্যই মানুষ ভোট দিতে চায়। কিন্তু আমাদের তো কথাটা আমরা যেটা প্রথম থেকেই বলছি যে 6টা মেজর কমিশন করা হয়েছে, সেই 6টা কমিশন 31শে ডিসেম্বরের মধ্যে তাদের রিপোর্টগুলো দিবে। সেই রিপোর্টগুলো নিয়ে আমরা পলিটিক্যাল পার্টিগুলোর সাথে কথা বলবো, সমাজের বিভিন্ন স্টেক হোল্ডার আছে তাদের সাথে কথা বলবো। কথা বলার পরে আমরা বুঝবো যে কতটুকু রিফর্ম লাগবে বা কনসেনসাস সবাই মিলে কোথায় ঐক্য তৈরি হবে, কোথায় যে এই জিনিসটা সবাই চাচ্ছি। তো ওই ঐক্যটা তৈরি হলে তখন আমরা রিফর্মগুলো করতে পারবো। ওই তখন যে রিফর্মগুলো আমরা সবাই মিলে একসাথে ঠিক করব যে এগুলো আমরা রিফর্ম করব, ওই রিফর্মগুলোই আসলে ডিটারমাইন করে দিবে আমাদের কবে ইলেকশন হবে। আমি কয়েকটা উদাহরণ দিই আপনাকে। এমন যদি হয় যে ওই রিফর্মের আসলো যে বাংলাদেশের প্রেসিডেন্ট এখন থেকে ডাইরেক্ট ইলেকশনে হবেন, তাহলে তো আপনার নতুন করে আবার আর একটা ইলেকশনের কথা ভাবতে হবে। এমন যদি হয় যে বাংলাদেশের এই 300 আসন আছে, অনেকে বললেন যে না আমি 300 আসন চাই না, আমাদের 500 আসনে যেতে হবে, যেহেতু জনসংখ্যা বাড়ছে। হ্যাঁ, আরও অনেক অনেক ইস্যু আছে। তবে ভোটার লিস্টটা আমি কবে নাগাদ আসলে প্রিপেয়ার করতে পারবো, এখন তো উনি একটা ধারণা দিয়েছেন যে মার্চ মাসে পর্যন্ত একটা কাজ করা যাবে, কিন্তু অনেকে বলছেন যে মার্চ মাসেও এটা সম্ভব হবে কিনা সন্দেহ, কেন অনেক নতুন ভোটার হয়েছেন আর একটা হচ্ছে যে গত 15 বছর অনেকে মারা গেছেন। এই যারা মারা গেছেন তাদের মৃত্যুগুলো কি লিস্টেড হয়েছে, তাদের কি আমরা সরিয়েছি ভোটার তালিকা থেকে? এগুলো তো 14-18 মতো বা 24-এর মতো মৃত মানুষের এসে আবার অপেক্ষা করে কেউ যে এই জিনিসগুলো তো আমাদের বাড়ি বাড়ি গিয়ে জানতে হবে। কিন্তু একটা জিনিস সেটি হচ্ছে যে আপনারা তো অনেক কিছু সম্পর্কে একটা ডেডলাইন দিতে পারেন, যেমন এই যে 31 ডিসেম্বরের মধ্যে সংস্কার হবে, তারপরে শুধুমাত্র নির্বাচনের কথা যখন আসে যে নির্বাচনের ডেডলাইন কবে নির্বাচন হবে, তখনই নানান কথা বলে সরকার এড়িয়ে যাওয়ার চেষ্টা করে। সংস্কার, নানান ধরনের কমিশন, এড়ানোর কিছু না, এটা আমরা একদম পাশ কাটিয়ে যাওয়ার একটা চিন্তা আছে। ডেডলাইনটা বললে অসুবিধা কি, সেই সময় যদি না, এটা আমাদের সততার একটা, আপনি বলবেন যে আমরা একটা সৎ, সেই জন্য আমি যদি বলি যে এই সময় হবে, আমি এটা অসৎ বলা হবে। আমি তো জানি না আমার রিফর্মটা কতদিন লাগবে, আমি তো জানি না। আর মানুষের আকাঙ্ক্ষাটা কি? মানুষের আকাঙ্ক্ষাটা হচ্ছে যে মানুষ রিফর্মটা দেখতে চায় ফার্স্টে, মানুষ নির্বাচনের দিনও জানতে চায়, মানুষ দেখতে চায়, মাস জানতে চায়, বছর জানতে চায়। ভয়েস অফ আমেরিকার যে অপিনিয়ন পোল, তাতে স্পষ্ট দেখা যাচ্ছে 66% লোক আগে রিফর্ম চাচ্ছেন, তারপর ইলেকশন। না, কিন্তু এটাও তো ঠিক, বাংলাদেশে যারা রিমোট এরিয়াতে থাকে, 6টা মেজর কমিশন যে হয়েছে তাদের প্রতি মানুষের সাপোর্ট 92%-এর কম না। তো এই 6টা তো আমাদের তো এই 6টা রিফর্ম কমিশন, আমাদের তো পুরো রিপোর্টগুলো আসবে, তারপরে কনসালটেশনটা কতদিন লাগবে সেটাও তো আমি। জনাব শফিকুল আলম, আপনি যেহেতু প্রধান উপদেষ্টার একেবারে প্রধান মানুষ, আমরা বলতে পারি যে মুখপাত্র, কিন্তু ভয়েস অফ আমেরিকার সেই জরিপে কি আমার রংপুরের মানুষ, কুড়িগ্রামের মানুষ, যেখানে নেটওয়ার্ক থাকে না, যেখানে দিনের একটা সময় তারা বেশিরভাগ সময় কাজে যুক্ত থাকে, বাংলাদেশের কত পার্সেন্ট লোক আসলে ভয়েস অফ আমেরিকার সেই জরিপে যুক্ত হয়ে এটাকে উদাহরণ হিসেবে না নিয়ে বাংলাদেশের বেশিরভাগ মানুষ হাটে, বাজারে, গঞ্জে, গ্রামে সব জায়গায় কিন্তু আলোচনা যে নির্বাচন কবে, আসলে কি নির্বাচন হবে নাকি সরকারি? এই জায়গাটাই তো, এই যে হাটে মাঠে গঞ্জে, এটা তো আপনি ওদের মুখে আপনার কথাটা ঢুকিয়ে দিলেন। আপনার কথা এটা, হাটে মাঠে ঘাটে, আপনি যদি মানুষের যদি ওয়ালগুলো দেখেন, ওয়ালগুলোতে কি চাচ্ছে, কি লেখা আছে, ওয়ালের লেখা, দেয়ালের লেখা। বাংলাদেশের মানুষ 5 আগস্ট অর্থাৎ জুলাই আগস্টের যারা হত্যাকারী, গণহত্যাকারী, তাদের বিচার যেমন খুবই দ্রুত সময়ের মধ্যে চায়, একই রকম ভাবে যে কবে নির্বাচন হবে সেটিও কিন্তু 3 তারিখ জানতে চায়। আমরা সোফার শুনেন, আমার কথাটা শুনেন, আমরা সোফার যা জানতে পেরেছি, যেগুলো অপিনিয়ন পোল আসছে
প্রত্যেকটাই সুস্পষ্ট লেখা আছে, সুস্পষ্ট অপিনিয়ন আছে যে আমরা আগে সংস্কার চাই। দুর্বল ইনস্টিটিউশন নিয়ে ইলেকশনে গেলে ওরা ভালোই জানে যেই গভর্নমেন্টই আসুক, সে বিএনপি আসুক বা অন্য, তাতে যেটা হবে কি, যেই রিফর্ম আপনি করলেন সেটা টিকবে না, সেটাকে জাস্ট মুড়িয়ে আবার ওইটা অনেক গিলে খেয়ে ফেলবে। তো বাংলাদেশের মানুষ তো এর আগে চিটেড হয়েছে পলিটিক্যাল পার্টির দ্বারা। পলিটিক্যাল পার্টির তাদেরকে যে ধরনের রিফর্মের কথা বলেছিল সেটা তো করতে পারে নাই। পলিটিক্যাল পার্টিদের আওয়ামী লীগের কাছে আশা করা হয়েছিল যে তারা এত বড় কেয়ারটেকার গভর্নমেন্ট নিয়ে আন্দোলন করলো, তারা এসে কেয়ারটেকার গভর্নমেন্টকেই খেয়ে ফেললো। তো ওরা চিটেড হয়েছে না? তো সেই জিনিসগুলোর থেকে বাংলাদেশের মানুষ, ইয়াং ছেলেরা যেটা চাচ্ছে, ছেলে মেয়েরা সবাই চাচ্ছে যে আগে দেশের ইনস্টিটিউশনগুলো ঠিক হোক, রাষ্ট্র মেরামত হোক, রাষ্ট্র মেরামত হওয়ার পরে দেশটা রেডি হলে ইলেকশন। আর আমাদের তো পলিটিক্যাল অ্যাম্বিশন, আমার একদিন থাকা মানে আমার লস। ঠিক আছে, আমি এইখানে আছি একটা জাতীয় ডিউটি, একটা দায়িত্ব পালন করছি, আমরা সবাই আসছি এই দায়িত্বে। আমরা ফার্স্টে হচ্ছে আমরা রিফর্মটা করব, রিফর্ম করার পরে আমরা একদম যত দ্রুত সম্ভব, যত দ্রুত আমরা ইলেকশনটা করবো, দিয়ে পলিটিক্যাল পার্টির কাছে ক্ষমতা ফেরত দিয়ে দিব। এটা হলো আমাদের সুস্পষ্ট। আপনি যেহেতু কেন্দ্রীয় নেত্রী, আপনার কোনো প্রত্যাশার কথা সরকারের প্রধান উপদেষ্টা প্রেস সচিবের মাধ্যমে জানাতে চান? না, আমি তো কিছুক্ষণ আগে এই ভোটের অধিকারের কথা বললাম, তো উনি বললেন যেহেতু আমাদের ভোটের অধিকার আমরা ফিরে পেতে চাই, আমরা একটি নির্বাচিত সরকারের মাধ্যমে দেশের শান্তি শৃঙ্খলা যেটা জনগণ চাচ্ছে। কারণ এই যে একের পর এক আমাদের জনগণের উপর বিভিন্নভাবে নাটকীয় চলছে, নির্যাতনগুলো চলছে, এগুলো তারা আর চায় না। যেমন অনেক রিক্সাওয়ালার সাথে আমি কথা বলি বা চায়ের দোকানে কথা বলি, এই জন্য আমি তখন হাসলাম। তারাও কিন্তু চায় যে একটা বাংলাদেশটা 5ই আগস্টে আমাদের সন্তানদের রক্তের বিনিময়ে শহীদ হয়েছে এবং আমাদের গণমাধ্যম কর্মীরাও শহীদ হয়েছে, তাদের রক্তের বিনিময়ে আমরা ফিরে পেয়েছি বাংলাদেশটাকে। তা আমাদের এই দেশটা যাতে সুন্দর ও শান্তিতে নতুন আলোয় ভরে দিতে পারে, সেটা কিন্তু জনগণেরও প্রত্যাশা এবং আমাদের ওই ঘাটে মাঠে সবারই একই ধরনের প্রত্যাশা। তারা তো আসলে বেশি কিছু ভাবতে পারে না আমাদের মতো। তারা চিন্তা করে যে দ্রব্যমূল্য কমলে হয়তো শান্তিতে বাঁচব, বা আমাদের নিরাপত্তা পেলে আমরা শান্তিতে বাঁচব। যেহেতু আমাদের নিরাপত্তা বিগত দিনে ছিল না, আমাদের মেয়েরা বের হতে পারতো না, শিশু বাচ্চা থেকে বৃদ্ধরা ধর্ষণের শিকার হয়েছে। এই যে নিরাপত্তাহীনতা বা আমাদের সাংবাদিক কর্মীরা, যে কথাটি প্রধান উপদেষ্টা প্রেস সচিব বলছিলেন যে সুবর্ণচরে একজন 7 সন্তানের জননী, তিনি শুধুমাত্র একটি দল ধানের শেষে ভোট দেওয়ার কারণে সে গণধর্ষণের শিকার হয়েছে, যাদের দ্বারা হয়েছে তার বিচারও এখন পর্যন্ত হয়নি। নিশ্চয়ই অন্তর্বর্তীকালীন সরকারের রোডম্যাপ খুব সুস্পষ্ট যে তারা সংস্কার সম্পন্ন করে নির্বাচনের দিকে যাবে এবং দেশ, জাতি এবং সমস্ত, অর্থাৎ একটি মাত্র দল বা তাদের সমর্থক ছাড়া, যারা স্বৈরাচারী বা ফ্যাসিস্টদের সমর্থক, স্বৈরাচারী ছাড়া সকল মানুষই চায় যে অন্তর্বর্তী সরকার এই জুলাই আগস্টের আন্দোলনে, বিশেষ করে আরও বিগত 15 বছর গুম খুনের যেসব ঘটনা ঘটিয়েছে, যারা ঘটিয়েছে তাদের বিচার চান, একই রকমভাবে তারা নির্বাচন চান, দিন তারিখ জানতে চান। নিশ্চয়ই পরবর্তী সময়ে আলোচনায় ৭১ মুখোমুখি অনুষ্ঠানে আমরা কবে নির্বাচন হচ্ছে, সংস্কার বা কতদূর হবে সেটাও জানতে পারবো। দর্শক, আজ আমাদের ৭১ মুখোমুখি অনুষ্ঠান এই পর্যন্তই। আপনাদের প্রতি কৃতজ্ঞতা। শফিক আলম ভাই, আপনি তো মূলত ব্যস্ত থাকেন, কিন্তু ব্যস্ততার মধ্যেও ৭১ টেলিভিশনকে সময় দিয়েছেন, এজন্য আপনার প্রতি কৃতজ্ঞতা।